রাশিয়ার দাগেস্তানে বন্দুকধারীদের আলাদা দুটি হামলায় মারা গেছে অন্তত 23 জন। 3 দিনের শোক ঘোষণা। ভারতে নতুন সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশন বসেছে আজ। স্পিকার নির্বাচন 26 জুন। ইসরায়েলি হামলায় গাজায় ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা নিহত। এদিকে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হজ চলাকালীন মারা গেছে কমপক্ষে 1301 জন হাজি, জানালো সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ে। জানাব সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। রাশিয়ার দাগেস্তানে বন্দুকধারীদের আলাদা দুটি হামলায় মারা গেছে কমপক্ষে 23 জন। এদের মধ্যে 6 জন হামলাকারীও আছেন। হামলায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। এ ঘটনায় দাগেস্তানে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। পুলিশ অন্যান্য হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে। আরও জানাচ্ছেন আফসানা শাওন। রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তানে রবিবার সন্ধ্যায় একটি সিনাগগ, দুটি গির্জা এবং একটি পুলিশ চেকপোস্টে একযোগে হামলা চালায় বন্দুকধারীরা। এতে মারা গেছে অন্তত 15 জন পুলিশ সদস্য, একজন যাজক এবং একজন নিরাপত্তারক্ষী। পরে পুলিশের গুলিতে মারা যায় 6 হামলাকারীও। অন্যান্য হামলাকারীদেরও খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি, আর হামলাকারীদের পরিচয়ও এখনো জানা যায়নি। তাছাড়া কেন এই হামলা হলো তাও নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলাকারীদের পরিচয় জানতে তদন্ত চলছে। সামাজিক মাধ্যমের বেশ কিছু ফুটেজে দেখা গেছে কালো পোশাক পরা বেশ কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়িতে গুলি করছে। এরপরই জরুরি পরিষেবার বেশ কয়েকটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। প্রাচীন ইহুদি সম্প্রদায়ের এলাকা হিসেবে পরিচিত ডেরবান্টে বন্দুকধারীরা হামলা চালায়। এরপর সেখানে আগুন ধরিয়ে দেয়া হয়। প্রায় একই সময়ে দাগেস্তানের রাজধানী মাখাচকালায় একটি গির্জা এবং একটি ট্রাফিক পুলিশ পোস্টে হামলা করে বন্দুকধারীরা। এছাড়া সার্গোকাল গ্রামে পুলিশের একটি গাড়িতেও হামলা চালানো হয়েছে। মাখাচকালার কাছে সার্গোকালিনস্কি জেলার প্রধান মাগোমেদ ওমারভকে সম্প্রতি আটক করেছে পুলিশ। রবিবারের হামলায় মাগোমেদের 2 ছেলের সম্পৃক্ততা রয়েছে বলে খবর পাওয়া গেছে, তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়ার অন্যতম দরিদ্র এলাকা হিসেবে পরিচিত মুসলিম প্রধান দাগেস্তান 2007 থেকে 2017 সালের মধ্যে ককেশাস এমিরেট নামের একটি জিহাদি সংগঠন এবং পরবর্তীতে ককেশাসের ইসলামিক এমিরেট দাগেস্তান এবং প্রতিবেশী রাশান চেচনিয়া প্রজাতন্ত্র, ইঙ্গুশেটিয়া এবং গাবার্ডিনো বালকারিয়াতে হামলা চালায়। আফসানা শাওন, 71। ভারতে নতুন সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশন বসেছে আজ। মূলত এটি সংসদের বিশেষ অধিবেশন, যেখানে লোকসভা নির্বাচনে জয়ী সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। সোমবার অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি ভবনে বিজেপি সংসদ সদস্য ব্রতৃহরি মহতাবকে লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ পাঠ করাবেন প্রেসিডেন্ট মুর্মু। এরপর প্রোটেম স্পিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লোকসভার দলনেতা হিসেবে শপথ পাঠের আহ্বান জানাবেন। আগামী 2 দিন ধরে সংসদে কেবল প্রতিটি রাজ্য থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্যই পাঠ করানো হবে। এরপর আগামী 26 জুন লোকসভায় অনুষ্ঠিত হবে স্পিকার নির্বাচন। আগামী 2রা বা 3রা জুলাই পার্লামেন্টে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের নতুন সরকার প্রথম অধিবেশনের বিষয়ে কথা বলতে আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক অরূপ চন্দ। আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে যে লোকসভা নির্বাচনের স্পিকার যেটি বলা হচ্ছে 26 জুন নির্বাচিত হবে, তাহলে আজকে যে 2 দিন, সেই 2 দিন মূলত আসলে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে সেটি একটু জানাবেন। দেখুন, এটা সম্পূর্ণ রুটিন বলা যেতে পারে একটি অধিবেশন হবে, কারণ আসল চোখ সবারই হচ্ছে 26শে জুনের ওপর, যেদিন স্পিকার নির্বাচিত হবেন এবং এই স্পিকারের পদটি চন্দ্রবাবু নাইডুর যে দল তেলেগু দেশম পার্টি তারা আগেই দাবি করেছে, এবং এদের সমর্থন ছাড়া চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম এবং নীতিশ কুমারের জনতা দল এর সমর্থন ছাড়া কিন্তু এই মোদী সরকার টিকবে না। অতএব কতটা ভারতীয় জনতা পার্টি যে একা সংখ্যাগরিষ্ঠতা পায়নি
এদের সাথে মিলিয়ে চলতে পারবে, এটা একটা দেখার বিষয়। আজকে প্রথম নরেন্দ্র মোদী সংবাদ মাধ্যমকে সম্মুখীন হয়ে যেটি বলেন যে 48 বছর আগেকার কথা উনি তুলে আনেন, যখন ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকার জরুরি ব্যবস্থা জারি করেছিল। এদিকে বিরোধীরা সবাই একত্রিত হয়ে, যেটা ইন্ডিয়া জোট, তারা সংসদের বাইরে একটি প্রতীকী বিরোধিতা করে, অবস্থান করে, হাতে ভারতের সংবিধান হাতে নিয়ে। কারণ মোদী বারবার বলেছিলেন নির্বাচনের আগে যে এইবার 400-র বেশি আসন পেয়ে সংবিধানকে পুরো বদলে দেবেন। অতএব তারা আজকে থেকেই বিরোধিতা শুরু করে সংসদের বাইরে, এবং এই প্রথম নরেন্দ্র মোদী 10 বছরে যেটা একবারও বলেননি, বলেন যে দেশ চালানোর জন্যে বিরোধীদের সহযোগিতা দরকার। আর আপনি বলছিলেন যে আসল ঘটনায় হবে 26 জন স্পিকার নির্বাচন। আমরা জানি ভারতের ইতিহাসে সবসময় বলা হয় যে যার সরকার এবং তার দল থেকে স্পিকার হওয়ার সম্ভাবনাই থাকে সবচেয়ে বেশি। কে হতে যাচ্ছে, কোনো আভাস কি পাওয়া গেল? গণমাধ্যমেই বা কি বলছে? না, কোনো নামের আভাস এখনো পাওয়া যায়নি। তবে চন্দ্রবাবু নাইডু যে এনডিএর মিট, যে বৈঠক হয়েছিল, তাতে বলেছেন যে স্পিকার পদটি তার দলের থেকে দিতে হবে। এখন অবধি ভারতীয় জনতা পার্টির থেকে বা নরেন্দ্র মোদীর কোনো ইঙ্গিত কিছুই দেননি যে তাদের এই যে দাবি এটা মেনে নেওয়া হবে কিনা। কিন্তু না মানলে এই মোদী সরকারের খুব বিপদ সম্মুখীন হতে হবে। আপনি বলছিলেন যদি স্পিকার পদ নিয়ে শেষ পর্যন্ত আসলে বোঝা যাবে যে টানা হেঁচড়া কোন পর্যন্ত আসলে গড়িয়েছে। আরেকটি বিষয় জানতে চাই যে মোদী সরকারের প্রথম 100 দিনের কর্মপরিকল্পনা আমরা দেখেছি, শপথ নেওয়ার আগেই তিনি নির্ধারণ করেছেন। সে অনুযায়ী কি আসলে কাজ করা সম্ভব, যেহেতু ফলাফলটা একটু অন্যরকম হয়েছে? না, একেবারেই না। কারণ যে কোনো নীতি নির্ধারণের ব্যাপারে বাকি যে দুজন জোট সঙ্গী, তাদের সাথে পরামর্শ করতে হবে। একা একা নরেন্দ্র মোদী এতদিন 10 বছর যা করে এসছেন, সেটা আর ওনার পক্ষে করা সম্ভব হবে না। যেরকম আজকে যে বিরোধীরা এককাট্টা হয়ে প্রতীকী প্রতিবাদ করেন সংসদের বাইরে, সেখানে তারা বহু জিনিস টেনে আনেন। যেরকম সর্বভারতীয় ডাক্তারির পরীক্ষা নিট, সেটা বাতিল করা হয়েছে কারণ সব প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এবং তারা যে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান, তার পদত্যাগ দাবি করেছেন। তারপরে উত্তরবঙ্গে কয়েকদিন আগে একটি বড় রেল দুর্ঘটনা ঘটে, এই ব্যাপারেও তারা প্রশ্ন তুলেছেন। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যারা সদস্য পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত, তারা এগুলো তুলেছেন। এবং এই সব প্রশ্নের নাজেহাল হতে হবে সরকারকে, বিশেষ করে এই প্রশ্নপত্র ফাঁস। অর্থাৎ আগের মতো যেভাবে একচেটিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সিদ্ধান্ত নিতেন এবং বাস্তবায়ন করতেন, সেটি হয়তো এই বছর যে আগামী 5 বছর সম্ভব হবে না, কারণ যেহেতু জোট সরকার। আপনি বলছিলেন সেটি, আপনার বিশ্লেষণ শুনছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অরূপ চন্দ্র আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কলকাতা থেকে, সিনিয়র সাংবাদিক অরূপ চন্দ্র। সরকারি কর্মচারীদের জন্য নতুন আদেশ জারি করেছে ভারতের মোদী সরকার। অফিসে দেরি করে প্রবেশের ক্ষেত্রে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের এখন থেকে সকাল 9:15টার মধ্যে অফিসে ঢুকতে হবে, তা না হলে ক্যাজুয়াল লিভের অর্ধদিবস ছুটি কাটা যাবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিসে ঢুকতে 15 মিনিটের বেশি দেরি হলে ক্যাজুয়াল লিভের ছুটি কাটা যাবে। নির্দেশিকায় বলা হচ্ছে, কোনো কারণে যদি কোনো কর্মী নির্দিষ্ট দিনে অফিসে হাজিরা দিতে না পারেন, তবে আগে থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে হবে এবং ক্যাজুয়াল লিভের আবেদন জানাতে হবে। তাছাড়া প্রতিদিন অফিসে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সময় বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যবস্থাও ব্যবহারেরও বাধ্যতামূলক করা হয়েছে। গাজা উপত্যকার একটি ত্রাণ সহায়তা কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 8 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া ইসরায়েলি আরেক হামলায় গাজার স্বাস্থ্য কর্মকর্তা হানি আল জাফরাভি নিহত হয়েছেন। এদিকে হামাসের বিরুদ্ধে লড়াই শেষ হলেও গাজায় যুদ্ধ বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। গাজার উত্তরাঞ্চলীয় আল শাতি শরণার্থী শিবির ও তুফা এলাকায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের পর এবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRW এর পরিচালিত একটি কারিগরি কলেজের একাংশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
কলেজের ওই অংশটি গাজার ফিলিস্তিনিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কাজে ব্যবহার করা হয়। কিছু মানুষ কুপন নিতে এসেছিলেন এবং অন্যরা তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন। এমন সময় হঠাৎ আমরা কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পাই। আমরা দৌড়ে পালিয়েছি। তখনই হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা শহরের দারাজ ক্লিনিকে ইসরায়েলের গোলাবর্ষণে উপত্যকাটির অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগের পরিচালক হানি আল জাভরাভি নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, গাজার স্বাস্থ্যকর্মীদের ইসরায়েলি বাহিনী পদ্ধতিগতভাবে লক্ষ্যবস্তু করছে, তবে তারা দায়িত্ব পালন অব্যাহত রাখবে। এদিকে হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই শেষ হলেও গাজায় যুদ্ধ বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দক্ষিণ গাজার রাফাতে ইসরায়েলের তীব্র পর্যায়ে সামরিক অভিযান শেষ হয়ে আসছে, তবে এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে আসছে, বরং বলা যায় রাফায় যুদ্ধের তীব্রতা শেষ হয়ে আসছে। এদিকে সেভ দ্য চিলড্রেনের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধের কারণে আনুমানিক 21,000 শিশু নিখোঁজ হয়েছে, যার মধ্যে অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন, আটক হয়েছেন বা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১। উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শনিবার লেবাননের পশ্চিম বেকা অঞ্চলের খিয়ারা এলাকায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় জামা ইসলামিয়ার আল ফজর ফোর্সের নেতা আয়মান ঘোতমে নিহত হন। লেবাননে জামা ইসলামিয়া ও হামাসের যোদ্ধাদের অস্ত্র আয়মান সরবরাহ করেছিলেন বলে জানায় ইসরায়েল। ওই হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। এবছর সৌদি আরবে হজ করতে গিয়ে মারা গেছেন 1,000-এরও বেশি হজ যাত্রী। তাদের মধ্যে অধিকাংশই মিশরের নাগরিক। তবে বেশিরভাগ হজ যাত্রীর মৃত্যুর কারণ হিসেবে তীব্র গরমের দিকটি উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি। এসব হজযাত্রীর মৃত্যুর জন্য দায়ের অভিযোগে 16টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করেছে মিশরীয় সরকার। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। প্রতি বছর লাখ লাখ মুসলমান সৌদি আরবে হজ পালন করতে যান। তবে এবছর হজ যাত্রায় বিভিন্ন দেশের অন্তত 1,301 জন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এবারের এত মৃত্যুর কারণ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে তীব্র গরমের দিকটি উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি। এবার সৌদি আরবের তাপমাত্রা প্রায় 51.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছিল। এই পরিস্থিতিকেই এত মৃত্যুর একটা বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া সৌদি কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে চরম পরিস্থিতির আরও অবনতি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে হজযাত্রীদের জন্য নির্ধারিত অনেক এলাকায় বিভিন্ন সংকট দেখা গেছে। অনেকে বলছেন থাকার জায়গা বা সুযোগ সুবিধার ব্যবস্থাপনার দিক দিয়ে ভালো ছিল না, ফলে তাঁবুগুলোতে অতিরিক্ত ভিড় এবং পরিচ্ছন্নতা সংক্রান্ত সুবিধার ঘাটতি ছিল। প্রচণ্ড গরমের মধ্যে হাজিরা প্রায় দীর্ঘ পথ হাঁটতে বাধ্য হয়েছেন। এজন্য অনেকে বিভিন্ন জায়গায় রাস্তা আটকে দেয়া এবং খারাপ পরিবহন ব্যবস্থাকে দায়ী করেছেন। এছাড়া বিলম্বিত চিকিৎসা সহায়তা ছিল মৃত্যুর আরেকটি কারণ। অনেক হাজি পর্যাপ্ত চিকিৎসা সেবা পাননি বলে জানিয়েছেন। অনেকেই বলেছেন, যারা তীব্র গরমে ক্লান্তি বা অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন তাদের জন্য অ্যাম্বুলেন্স বা প্রাথমিক চিকিৎসা সহজে পাওয়ার উপায় ছিল না। এদিকে চিকিৎসা ও নিরাপত্তা সূত্রগুলো বলছে, এবছর মক্কায় হজ যাত্রার সময় কমপক্ষে 530 জন মিশরীয় মারা গেছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলের নেতৃত্বে একটি বিশেষ ইউনিট গঠন করেছে মিশর। হজ ভিসার পরিবর্তে ভিজিট ভিসায় হজযাত্রী পাঠানোর জন্য দায়ী করা হচ্ছে এজেন্সিগুলোকে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে বৈশ্বিক উষ্ণতার কারণে সামনের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী পৃথিবীর উষ্ণতা 2030-এর দশকের মধ্যে 1.5 ডিগ্রি বেড়ে যাবে, যা ভবিষ্যতে হজ যাত্রীদের আরও চ্যালেঞ্জের মুখে ফেলবে। মনিরুজ্জামান বাবু, 71। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে জানাবো বিশ্বের আরেক। রাশিয়ার একটি ড্রোন ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। গত শুক্রবার ইউক্রেন রাশিয়ার ওই ঘাঁটিতে হামলা চালায়। ঘাঁটিতে ইরানের তৈরি ড্রোন উৎক্ষেপণ এবং ক্যাডেটদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো। এ বিষয়ে বেশ কিছু স্যাটেলাইট ছবিও প্রকাশ করেছে কিয়েভ। ক্রাসনোদারের দক্ষিণাঞ্চলে রাশিয়ান বিমান ঘাঁটির কাছে একটি তীব্র বিস্ফোরণের পর ছবিগুলো প্রকাশ করে ইউক্রেনের নৌবাহিনী। কিয়েভের নৌবাহিনীর কর্মকর্তারা বলেছেন, ইরানের তৈরি শাহেদ ড্রোন চালাতে প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেট ও বেশ কয়েকজন প্রশিক্ষক ওই হামলায় নিহত হয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো। চীনের মধ্যাঞ্চলে একটি পাহাড়ি এলাকায় ভূমিধসে অন্তত 8 জন নিহত হয়েছে। রবিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে প্রাণহানির এক তথ্য জানানো হয়। চীনের সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে বৈরী আবহাওয়ার বিষয়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এর মাঝেই মধ্যাঞ্চলের পার্বত্য এলাকায় ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত 8 জন নিহত হলো। ভূমিধসের ঘটনায় অন্তত 4টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। চীনের হুবেই ও আনহুই সহ কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে দেশটির আবহাওয়া বিষয়ক কর্তৃপক্ষ। গ্রিসের হাইড্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল মানব সৃষ্ট বলে জানিয়েছে দেশটির পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে 13 জনকে আটক করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, একটি ইয়ট থেকে ছোড়া আতশবাজিতেই দাবানল সৃষ্টি হয়েছিল হাইড্রা দ্বীপে। তবে দমকল কর্মীরা অনেক চেষ্টার পর দাবানলটি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। গ্রিক ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতার হওয়া 13 জনের সবাই গ্রিক নাগরিক এবং তাদের কৌশলীদের সামনে হাজির করা হবে। হাইড্রার মেয়র বলেন, কিছু লোক দায়িত্বজ্ঞানহীনভাবে একটি পাইন বনে আতশবাজি নিক্ষেপ করে। শুষ্ক আবহাওয়া, প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকায় গত মঙ্গলবার থেকে গ্রিসে দাবানলের ব্যাপারে সতর্কতা জারি রাখা হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।